নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্য রাজনীতির গতিপথ আগামী দিনে কি হতে চলেছে? নতুন সরকারের বয়স 1 মাস। কেন্দ্র রাজ্য সমন্বয়ের এক বিরল দৃশ্য আমরা দেখছি, যেটা বিগত 50 বছরে দেখিনি। সর্বতোভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারকে সর্বতোভাবে সাহায্য করা। সমস্ত রকম কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের মন্ত্রীরা আসছেন, কখন রেলমন্ত্রী, জাহাজমন্ত্রী, তথ্য ইলেকট্রনিক্সের মন্ত্রী, তথ্য সম্প্রচারের মন্ত্রী। শুভেন্দুবাবু যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, প্রধানমন্ত্রী আসছেন, দুর্গাপুজোকে নিয়ে মেগা প্ল্যান তৈরি করেছেন। দপ্তর বন্টনের বিষয়ে আপনারা ইতিমধ্যেই সমস্ত কিছু জেনে গেছেন। তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির অভিমুখটা কি হতে চলেছে, সেটাই তো এখন বিবেচ্য। বিশ্বনাথ দা, 1967 সালে কংগ্রেস ভারতবর্ষের 9টা রাজ্যে বিধানসভায় হেরেছিল, লোকসভায় পেয়েছিল 284টা আসন। উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব এই সমস্ত জায়গায় ক্রান্তি দল, জনসংঘ, প্রজা সোশ্যালিস্ট পার্টি মিলেমিশে তাদের যে বিধায়ক ছিল নাম দিয়েছিল সংযুক্ত বিধায়ক দল। এই সংযুক্ত বিধায়ক দল বিভিন্ন রাজ্যে ক্ষমতার অংশীদার হয়েছিল, মন্ত্রিসভায় গেছিল। এই যে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন বা সাংসদরা বেরিয়ে আসছেন, এরা বলছে আমরাই তৃণমূল, বুঝতে পেরেছেন? তাহলে এরকম কোন নোমেনক্লেচারের মধ্যে দিয়ে তারা গেল না কেন? না দেখো, মানে আমার যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেসটা তো তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতার বাইরে মানে আমরাই তো বলতাম যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ফলে হয়তো তারা আজকে বিধায়ক, তারা সাংসদ, বিধায়ক হিসাবে তারা আলাদা থাকতে চাইছেন, মানে মমতা এবং অভিষেকের থেকে দূরত্ব তৈরি করতে চাইছেন। সেটার পেছনে কিন্তু আলাদা আলাদা কারণ আছে। একটা কারণ যেমন আছে যে মমতা আর অভিষেক ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার পেছনে কেউ থাকতে চায় না। ফলে এবং 15 বছরের যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের প্রশাসন, অত্যাচারের রাজনীতি, সেটা সেখানে জনরোষ মারাত্মক লেভেলে। ফলে জনরোষ থেকে বাঁচার জন্য অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব তৈরি করতে চাইছেন। সেই দূরত্ব তারা যত তৈরি করতে পারবেন, নিজেদের তত নিরাপদ রাখতে পারবেন। সেই ভাবনা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস মধ্যে থেকেই মমতা অভিষেকের থেকে দূরত্ব তৈরি করার জন্য আলাদা, মানে তৃণমূলের আলাদা মঞ্চ, এই ভাবনা। এটা আমি বুঝতে পারছি, কিন্তু তাতেও বলছে যে আমাদের পথপ্রদর্শক মমতা। আমি বললাম কেন তৃণমূলের নামও নিশান কেন থাকবে? যেটা হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে সংযুক্ত বিধায়ক দল। না দেখো, মানে সবাই কিন্তু বলছে না কথাটা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলার পরে খুব একটা এখন বলছে তাও নয়। আর ওখানে দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদার কালকে যে গোষ্ঠী তৈরি করলো, সেখানে কিন্তু মমতা, মানে অভিষেক তো দূরের কথা, ওরা সরাসরি বললো যে আমরা এনডিএ তে যাব। কালকে অনেক রাত্রে আরেক ইন্টারভিউতে সে পরিষ্কার বললো যে প্রয়োজনে আমরা মানে মন্ত্রিসভাতেও যেতে পারি। ফলে তুমি বুঝতে পারছো তো যে এটা কিন্তু মানে জাতীয় স্তরের বিভাজনটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অনেকটাই কিন্তু একনাথ মডেলের মতন, মানে শিবসেনার ভাঙনের মতন। কে প্রকৃত শিবসেনা, সেই প্রশ্নটা একটা সময় হয়তো আসবে। এখানে মানে এসেছিল, এখানেও ঠিক তেমনি ভাবে তৃণমূল কংগ্রেসের প্রকৃত তৃণমূল কে, কার হাতে সিম্বল থাকবে, কার হাতে পার্টি অফিস থাকবে, কার হাতে তৃণমূলের বিপুল ফান্ড, তহবিল থাকবে, এই লড়াই হবে। মানে
অর্ক একটুখানি ধৈর্য ধরতে হবে, এই লড়াই হবে। কিন্তু পরিচিত একটা নাম তৃণমূল কংগ্রেস, তার প্রতীক, ফলে মানে এইটা তারা ইতিমধ্যেই ইতব্যত মানে পরিষদীয় নেতা হিসাবে তারাই মানে মূল তৃণমূল দাবি করেছে। কালকে একদম পরিষ্কার করে কাকলি ঘোষ দস্তিদারি বলছেন যে তারাই প্রকৃত তৃণমূল। ফলে এই লড়াইটাকে আমরা এখনো সারফেসে আসতে দেখছি না, কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আসবে, এটা আমি নিশ্চিত। ডিএমকে 22 জন লোকসভার সদস্য আছে। ডিএমকে ইন্ডিয়া জোটের বৈঠকে গেল না, কিন্তু ডিএমকে ভাঙলো না, তৃণমূল ভাঙলো। তার মানে কি স্টালিন ঠিকই করে নিয়েছেন যে মোদি ডিসপেন্সেশনকে সমর্থন করবেন, বিনিময়ে দল ভাঙা হবে না? না, দেখো, ডিএমকে আর তৃণমূল কিন্তু তুমি দুটো এক করবে না। তৃণমূলের 15 বছরের শাসনটা কার্যত শুধু অপশাসন তো নয়, মানুষের মিস গভর্নমেন্ট থাকে, নন গভর্নেন্স থাকে একরকম। আর এই শাসনটাই ছিল দুর্বৃত্তের শাসন, যেখানে একদিকে তৃণমূলের নেতা নেত্রী কর্মী তারা বিপুল সম্পদ করেছে, আরেকদিকে মানুষকে বঞ্চিত করেছে। একদিকে তারা মধ্যযুগের শাসকদের মতো শাসন করেছে, আরেকদিকে বিরোধীদের উপরে নিপীড়ন, অত্যাচার, গণহত্যা করেছে। ফলে তৃণমূল কংগ্রেস হারার পরে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা হয়েছে, সেই অবস্থা কিন্তু আমি নিশ্চিতভাবেই বলছি তোমাকে ডিএমকে ক্ষেত্রে হয়নি। তামিলনাড়ুতে একদিন একটা ক্ষোভ বিক্ষোভ দেখেছি আমরা, তারপরে তামিলনাড়ুতে কিন্তু নর্মাল পলিটিক্যাল চেঞ্জের যেরকম আবহ থাকে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে অন্য প্রশ্ন, সেখানে মানে যেহেতু কংগ্রেস বিজয়নকে সমর্থন করেছে, এতদিনে ডিএমকে সাথে চলার পরে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, ফলে কংগ্রেসের বিশ্বাসঘাতকতার প্রত্যুত্তর হিসাবে কিন্তু ডিএমকে তারা এখন নরেন্দ্র মোদীকে সমর্থন করতে চাইছে। আর এআইডিএমকে যেহেতু ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে, এখানে রাজনীতিটা বুঝতে হবে তোমাকে, কারণ এআইডিএমকে সমর্থকরা কার্যত বিজয়নের শিবিরে ঢুকে গেছে। ফলে এআইডিএমকে রিজিওনাল লেভেলে এবং ন্যাশনাল লেভেলে ক্রমশ অপ্রাসঙ্গিক হচ্ছে। ফলে বিজেপিও বুঝছে যে আগামী দিনে যতটা মানে সিট আমরা পাবো বা সমর্থন পাবো ডিএমকে থেকেই পাবো, এআইডিএমকে জোট সঙ্গী হিসাবে আর তেমন রিলায়েবল নয়, এবং তার সমর্থন দিনকে দিন কমে যাচ্ছে বিজয়ন ক্ষমতায় আসার পরে। ফলে সেই জায়গা থেকে কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে তামিলনাড়ুর রাজনীতিতে। যে ডিএমকে বিজেপির বিরোধিতা করেছে, কংগ্রেসের সাথে ছিল, কংগ্রেস যেই মুহূর্তে বিজয়নের পার্টিকে সরকার গঠনে মানে সমর্থন জোগালো, সেই মুহূর্তে ডিএমকে কিন্তু এনডিএ শিবিরের দিকে ঝুঁকছে। এবং যা আমার কাছে খবর, তারা কিন্তু মানে সরাসরি এনডিএ তে সমর্থন করতে পারে, ইন্ডিয়া জোট কমপ্লিটলি ছেড়ে দিচ্ছে তারা। ফিরাদ হাকিমের রাজনৈতিক ভবিষ্যৎ কি? ফিরাদ কি চাইছেন? ফিরাদ চাইছে যে ভাই আমার উপরে জানি পুলিশের অত্যাচার না নামে, আমার বিরুদ্ধে যে তদন্তগুলো সেগুলো জানি মানে শুরু না হয়, আমার পরিবার এবং আমি জানি মানে বাঁচতে পারি। মানে ফিরাদের একটাই লক্ষ্য, চাচা আপন প্রাণ বাঁচা। তোমাকে আমি বারবার বলছি, এই এমএলএ এই এমপিরা যে দ্রুততার সাথে নিজেদেরকে মমতা অভিষেকের থেকে ডিসঅ্যাসোসিয়েট করতে চাইছে, একটাই উদ্দেশ্য, নিজেদের সম্পত্তি বাঁচানো, নিজেদের অত্যাচার বাঁচানো। এবং তাদের সাথে যুক্ত আছে, ধরো একটা এমএলএ, সেই এমএলএ এর সাথে যুক্ত আছে অনেক কাউন্সিলর, অনেক মানে কর্মী, মানে তাদের খুঁটি যারা, সেই খুঁটিগুলোর উপর যাতে আঘাত না আসে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, জাভেদ খান এবং তার মানে সাকরেতরা, আমি তো লাস্ট মানে জাভেদ খান জবের থেকে সন্দীপন শাহর সাথে যুক্ত হয়ে আলাদা ব্লক তৈরি করেছে, তারপরে তো আমি জাভেদ খানের বিরুদ্ধে যে বেআইনি নির্মাণ যে অভিযোগটা শুরুতে উঠেছিল, তারপরে তো আমি দেখলাম সব চুপ হয়ে গেছে, সব চুপ হয়ে গেছে। আমি পূর্ব কলকাতায় যে জলাজমি মানে আটকে জলাজমি বন্ধ করে যেভাবে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে, যেটা নিয়ে বিজেপি দিনের পর দিন সরব ছিল জাভেদ খান এবং তার ছেলের বিরুদ্ধে,
সেই জাভেদ খান কেন এখন নিরাপদে আছে, কেন পুলিশ তৎপর নয়? আবার একইভাবে দক্ষিণ 24 পরগনার বাপি হালদার, বিজেপির প্রত্যেকটা লোক বলতো বাপি হালদারের অত্যাচারে তারা পার্টি করতে পারতো না, তাদের শয়ে শয়ে কর্মীর কে অত্যাচার করা হয়েছে। বাপি হালদারের অত্যাচারের কাহিনী আমরা বিজেপির মুখেই শুনেছি। আজকে এই বাপি হালদার যেই মুহূর্তে সংসদীয় একটা আলাদা গোষ্ঠী তৈরি করে সেখানে চলে যাচ্ছে, বাপি হালদারের যারা সাকরেত, বাপি হালদার সমেত, তারা তো নিরাপদে থাকছে, তাদের বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয় থাকছে। ফলে আমি কিন্তু তোমাকে খুব পরিষ্কার করে বলছি, প্রাণ বাঁচানোর জন্য, সম্পত্তি বাঁচানোর জন্য বহু ক্ষেত্রেই কিন্তু এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আলাদা হয়ে বিজেপি বা এনডিএ কে সমর্থন করছে, দিল্লিতে বা রাজ্যে আলাদা গোষ্ঠী তৈরি করে নিয়ন্ত্রিত বিরোধী হিসাবে কাজ করছে। আরেকটা কথা তোমাকে খুব সিরিয়াসলি বলছি, পশ্চিমবাংলায় পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য কিন্তু একটু চিন্তার বিষয়, সেটা হলো নিয়ন্ত্রিত মানে তোমার কি বিরোধী দল, যে দলকে মানে বিজেপি উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, ঋতব্রতদের যে দল, সেই দল আদতেও বিরোধী ভূমিকা পালন করতে পারবে কিনা, না পারলে সেটা আদতেও পশ্চিমবাংলার গণতন্ত্রের পক্ষে কল্যাণকর কিনা, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো যে আমি খুব ভীষণভাবে সুন্দর ইনিংস শুরু করেছেন শুভেন্দু অধিকারী, আমি তারিফ করি, প্রশংসা করি, কিন্তু এই যেভাবে অমিত শাহর নির্দেশে পুরো পার্টিটা ভাঙা হলো, বা দিল্লির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মতন এটাকে ইমপ্লিমেন্ট করলেন শুভেন্দু অধিকারী, শেষ পর্যন্ত যে প্রশ্নটা আসবে যে প্রশাসন দুর্নীতিবাজদের বিরুদ্ধে বা তোলাবাজদের বিরুদ্ধে যে শেষ পর্যন্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তো? আজকে সব্যসাচী দত্ত গ্রেপ্তার হয়েছেন তোলাবাজির অভিযোগে। মানে আমি বলছি যে তিনি তো বিধায়ক নন, তিনি তো যদি যে 58 জন বিধায়ক আছে তাদের আমি তো নাম ধরেই বলছি যে বিজেপিরই তোলা অভিযোগ যে সমস্ত বিধায়কের বিরুদ্ধে আছে, যার জন্য প্রিয়াঙ্কা টিব্রয়েলের মতন নেত্রীরা ক্ষোভে ফেটে পড়ছে যে ভাই এরা তো বেঁচে গেল, এরা তো মানে সুরক্ষা বর্ম পেয়ে গেল। ফলে শেষ পর্যন্ত কিন্তু যদি বিষয়টা সিলেক্টিভ হয় এবং হওয়ার সম্ভাবনাই প্রবল, তাহলে কিন্তু পশ্চিমবাংলাতে যে অরাজক পরিস্থিতি দূর করে শাসন ব্যবস্থাটাকে পরিবর্তনের কথা বারবার বিজেপি বলছে, রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের কথা বলছে, সেইটা কিন্তু আমার মনে হয় যে খুব চাপের মধ্যে পড়ে যাবে। দিনের শেষে কিন্তু আমি তোমায় বলছি, বিজেপির লক্ষ্য হলো অখণ্ড সমাজ গঠন করা, অখণ্ড ভারত গঠন করা, যেখানে সমাজ সংস্কারের মাধ্যমে রাজনীতি সংস্কার নিশ্চিত করা। মানে শেষ পর্যন্ত সমাজের যদি দুর্বৃত্তরা থেকে যায়, তারা যদি প্রোটেকশন পেয়ে যায়, মানে সিলেক্টিভ যদি পুলিশ তৎপরতা শেষ পর্যন্ত হয়, তাহলে কিন্তু আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে বিজেপির যে মূল লক্ষ্য শুধু রাজনৈতিক জমি দখল নয়, পশ্চিমবাংলার সামাজিক সাংস্কৃতিক বহুদিন থেকে চলা যে সামাজিক সাংস্কৃতিক যে অবস্থান, তার একটা বদল করা। একদিকে তো হিন্দু জাতীয়তাবাদী ভাবনা চিন্তার প্রসার ঘটানো, সেটা তো খুবই ভালো চলছে, সেটা আমি যা খোঁজ খবর রাখছি, কিন্তু একই সাথে একটা বিশুদ্ধ সমাজ গঠন করা, সেখানে দুর্নীতি মুক্ত রাখা, রাজনীতিতে দুর্বৃত্তায়ন কে চিরতরে বিদায় দেওয়া, এই যে উদ্যোগটা যেটা শুভেন্দু অধিকারী শুরু করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, এই দল পরিবর্তনের মধ্য দিয়ে এবং এনডিএ কে দিল্লিতে সমর্থন করার মধ্য দিয়ে আদতেও যে সমস্ত এমপি এবং বিধায়করা যাদের বিরুদ্ধে বিজেপি বারবার অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে পারবেন কি? যদি না নিতে পারেন, তাহলে সমাজ পরিবর্তনটা কি অধরাই দেখে কেবল রাজনীতির ক্ষমতা দখলটাকেই প্রাধান্য দিচ্ছেন তারা? আমার শেষ প্রশ্ন, সায়নী ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, এরা কি করবেন? সাজদা আহমেদ, খলিলুর রহমান। এর মধ্যে সৌগত রায়ের বয়স হয়ে গেছে, সৌগত রায় ধরি মাছ নাচুই পানির মতন মানে অবস্থান নিয়ে বাকি সময়টা কাটিয়ে দিবেন। আর সায়নী দেরও আমার মনে হয় না যে ইমিডিয়েটলি ওদের যা ইমেজ আছে, মহুয়া মৈত্রর যা ইমেজ আছে মোদী বিরোধিতার, মানে সেখানে তাদেরকে মানে মোদিরাও নেবেন। মানে আমার কিন্তু বলছি এই বিভাজনটা পুরোপুরি মোদির
অমিত শাহরা যাদের চাইছেন, ভূপেন্দ্র যাদবরা যাদের চাইছেন তাদেরকেই নিয়েছেন। মানে তীব্র মোদী বিরোধী মুখ, যেটা পশ্চিমবাংলায় হতে পারে বা দিল্লিতেও হতে পারে, তারা চাইলেও কিন্তু বিজেপি শিবিরে ঢুকতে পারবেন আমার বলে মনে হয় না। এবং একটা কথা তোমাকে খুব সিরিয়াসলি বলছি, তবে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, এটা ফ্যাক্ট। উনার দল উঠে গেছেন কার্যত, সেটাও একদম ফ্যাক্ট। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস 1% আগামী দিনে ভোট পায়, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই পাবে, যে 1% ভোট পায়। আর আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি, কাকলির ঘোষ দস্তিদার হোক, বাপি হালদার হোক, জাভেদ খান হোক, কারো নিজের দমে কিন্তু জিতে আসার মানে ক্ষমতা নেই, কারো নিজের দমে জিতে আসা মানে সম্ভবই নয়। আর এই লোকগুলো, ধরো কাকলি ঘোষ দস্তিদার, বাপি হালদার, ঋতব বতরা যখন নিজের কনস্টিটিউয়েন্সিতে যাবে, তখন তাদের সাথে বিজেপির সম্পর্ক কি হবে, বিজেপির কর্মীদের সম্পর্ক কি হবে? যে বিজেপি কর্মীরা তৃণমূলের বিপরীতে ভোট দিয়েছিল, যে বিজেপি কর্মীরা দিনের পর দিন ঋতব বতর বিরুদ্ধে লড়াই করেছে, দিনের পর দিন তারা বাপি হালদারের বিরুদ্ধে লড়াই করেছে, তারাই যদি বিজেপির সমর্থক হয়, শেষ পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকদের মনে কিন্তু একটা ব্যথা তৈরি হবে, যে যাদের বিরুদ্ধে লড়াই করলাম তারাই এখন আমাদের সমর্থক হয়ে যাচ্ছে, প্রোটেক্ট পেয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের। এটা বিজেপির কর্মী সমর্থকদেরকে ভীষণভাবে দুঃখিত করবে, বিচলিত করবে। এই জায়গাটা কিভাবে বিজেপির নেতৃত্ব সামাল দেয় সেটাও কিন্তু দেখা। থ্যাংক ইউ বিশ্বনাথ, থ্যাংক ইউ। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল